আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডক্টর ইউনূসের সঙ্গে পাক স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বল নন্দ শর্মা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ প্রধান অতিথি ভবন যমুনায় এই দুইজনের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর জানাবো, নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল। সরকারি নির্দেশনা অনুযায়ী টঙ্গীর ইজতেমা মাঠে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। এজন্য খুরুজের জোর উপলক্ষে টঙ্গী মাঠে যে প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল সেগুলো খুলে ফেলা হয়েছে। এ বিষয়গুলো এবার সামনে আসলো। তারা জানিয়েছে সরকারের নির্দেশনা মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনরূপ ইজতেমা হবে না। এদিকে তারেক রহমান জামাতের আমিরের চেয়েও নাহিদ ইসলামের বার্ষিক আয় বেশি। বার্ষিক আয়ের দিক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের চেয়ে। জানা গেছে তারেক রহমানের বার্ষিক আয় 6,76,000 টাকা আর জামাত আমিরের 3,60,000 টাকা। নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লক্ষ টাকা দেখানো হয়েছে নির্বাচনী হলফনামায়। এবারে জানাবো, উলঙ্গ করে হাতে পায়ে পেরেক ঢুকে হত্যা, বাসে পালিয়ে যাচ্ছিল 6 আসামি, র্যাবের হাতে গ্রেপ্তার। রাজশাহীর বাগমারায় উলঙ্গ করে হাতে পায়ে পেরেক ঢুকে মধ্যযুগীয় কায়দায় ভ্যান চালক ওমর ফারুক 38 হত্যা মামলার 6 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রাত 9:30টার দিকে নাটোর সদর উপজেলার বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাস রোডে রাজশাহী ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা বাসে চড়ে পালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে র্যাব। এবং সর্বশেষ জানাবো, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন। টাঙ্গাইল 5 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইউনূসের সঙ্গে পাক স্পিকার এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে দেখা ও সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে আজ এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার এবং নেপালের প্রধানমন্ত্রী। তাদের সবার সঙ্গেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেখা এবং সাক্ষাৎ করেছেন। তাদের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেজন্য এরা সবাই ধন্যবাদ জানিয়েছে। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তারা বাংলাদেশ সফরে এসেছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে এবং তার সঙ্গে তারা নানা রকম বিষয়াদি নিয়ে কথাবার্তা বলার পাশাপাশি তারা সবাই এসব বিষয়গুলো জানিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কি করতে চায় এবং কিভাবে তারা বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে চায় ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে তারা কথা বলেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব রকমের সহযোগিতা করতে চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বলে নিশ্চিত করা হয়েছে। আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়ের অনুষ্ঠানে
অনুষ্ঠানে তারা যোগদানের জন্য নিজ নিজ দেশ থেকে এসেছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে কথাবার্তা বলে তারা আবার চলে গেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে তারা আশ্বাস দিয়েছেন আগামীতে তারা বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল। সরকারি নির্দেশনা অনুযায়ী টঙ্গীতে ইজতেমার মাঠে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। খুরুজের জোর উপলক্ষে টঙ্গী মাঠে যে প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল তা ইতিমধ্যে খুলে ফেলার কাজ শুরু হয়েছে। 31শে ডিসেম্বর এ বিষয়ে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করে। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোরশো কোনো ধরনের সভা সমাবেশ অনুষ্ঠানের আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ৬ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে। আমাদের মুরব্বীরা সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, এবারও তার ব্যতিক্রম নয়। হাবিবুল্লাহ রায়হান বলেন, আগামী ২, ৩, ৪ জানুয়ারি অনুষ্ঠিত খুরুজের জোরে যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় চিল্লা ও ৩ চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের ইতিমধ্যে সব বিষয়ে বলা হয়েছে। টঙ্গী মাঠে কোনো ধরনের সমাবেশ হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান হাবিবুল্লাহ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরেই মূলত টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এমন কথাই আমাদেরকে সরকার জানানোর পর আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হ্যাঁ, ঠিক আছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে আর আমরা ইজতেমা নিয়ে কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছি না। সুতরাং এখান থেকে এজন্যই আমরা চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। ইতিমধ্যে এসব বিষয় জানা গেছে। তারেক রহমান জামাত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি। নির্বাচনী হলফনামায় বার্ষিক আয়ের দিক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের চেয়েও তিনি এগিয়ে রয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা পর্যালোচনায় দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লক্ষ টাকা। একই হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আয় ৬,৭৬,৫৫৩ টাকা এবং বাংলাদেশ জামাত ইসলাম এর আমির ডক্টর শফিকুর রহমানের বার্ষিক আয় ৩,৬০,০০০ টাকা। তবে তিনজনের মোট সম্পদের তুলনামূলক হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান। এরপর ডক্টর শফিকুর রহমান। নাহিদ ইসলামের হলফনামা অনুযায়ী তিনি শিক্ষকতা পরামর্শক হিসেবে ১৬ লক্ষ টাকা আয় করে থাকেন। তার কোনো দায় দেখানো না হলেও ব্যাংকে ঋণের তথ্য উল্লেখ রয়েছে। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৯,৫০,০০০ টাকা। তার স্ত্রীর কাছে রয়েছে ২ লক্ষ টাকা। ব্যাংকে জমা আছে ৩,৮৫,৩৬৩ টাকা ৫৭ পয়সা। অর্জনকালীন সময় কেনা তার অলংকারের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা এবং স্ত্রীর গহনা মূল্য ১০ লক্ষ টাকা। এছাড়াও ১ লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ১,৭০,০০০ টাকার আসবাবপত্র রয়েছে। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৩২,১৬,১২২ টাকা। গত বছরে তার আয় দেখানো হয়েছে ১৩,০৫,১৫৮ টাকা। ডাক্তার শফিকুর রহমানের হলফনামা অনুযায়ী তার মালিকানায় ১১.৭৭ শতক জমি রয়েছে। তার একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা। পেশা হিসেবে তিনি চিকিৎসক উল্লেখ করেছেন। তার কাছে রয়েছে ২ লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জ। তালিকাভুক্ত অতালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারে তার বিনিয়োগের পরিমাণ ২৭,১৬,৮৮০ টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলে হলফনামায় উল্লেখ করেছেন। এছাড়াও তার নামে ২ একর ১৭ শতক কৃষি জমি রয়েছে যার আনুমানিক মূল্য ১৭,৭১,০০০ টাকা। বর্তমানে তার হাতে থাকা মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪৭,২৫,৩৩৪ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৩ লক্ষ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
উলঙ্গ করে হাতে পায়ে পেরেক ঢুকে হত্যা, বাসে পালিয়ে যাচ্ছিল ৬ আসামি। রাজশাহীর বাগমারায় উলঙ্গ করে হাত পায়ে পেরেক ঢুকে মধ্যযুগীয় কায়দায় ভ্যানচালক ওমর ফারুক ৩৮কে হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার বন বেলঘড়ি পশ্চিম বাইপাস রোডে রাজশাহী-ঢাকা মহাসড়কের চেকপোস্টে বসে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা বাসে চড়ে পালিয়ে যাচ্ছিল বলে জানায় র্যাব। গ্রেপ্তার ৬ জন হলেন বাগমারা ভবানীগঞ্জ সিএনজির মালিক সমিতির সভাপতি, উপজেলা দেউলিয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম ৪৭, সাধারণ সম্পাদক মাঝি গ্রামের আব্দুল মতিন ৪০, সিএনজি চালক দর গামারিয়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক ৪০, হেজাতিপাড়া গ্রামের আসাদুল ইসলাম ৩৬, দেউলিয়া গ্রামের হাবিবুর রহমান ৫৫ এবং আব্দুল হান্নান ৩৮। র্যাব ৫-এর সদর কোম্পানি এবং নাটোর সিপিসি-২ এর যৌথ দল চেকপোস্টে বসে আসামিদের গ্রেপ্তার করে। বুধবার সকালে র্যাব ৫ রাজশাহী মিডিয়া উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিহত ভ্যান চালক ওমর ফারুক বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া মহল্লার মোসলেম সর্দারের ছেলে। ফারুক হত্যার ঘটনায় তার বাবা বাগমারার থানায় গত ২৫শে ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে নিজের ব্যবহৃত ভ্যানগাড়ি রেখে প্রস্রাব করতে যান ওমর ফারুক। কিছুক্ষণ পর ফিরে এসে সিএনজির মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশে সেখানে উপস্থিত অন্য আসামিরা তাকে চোর সন্দেহে আটক করে। এরপর ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধ ওমর ফারুককে ২ ঘণ্টার বেশি সময় ধরে নির্মমভাবে মারধর করে এক পর্যায়ে তার হাতের পায়ের মধ্যে পেরেক ঢুকে তারপর হত্যা করা হয়। এই ঘটনার পরই মূলত তার মৃত্যু হয়ে যায় এবং এরপরই মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে এবং সবাই আরও বেশি সতর্ক অবস্থান করছে।